আজকে এই মঞ্চ থেকে জয়েনিং হবে আমাদের চাপালি অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি মাওলানা জুনায়েদ সাহেব। তার হাতে পতাকা আমি নিজেই তুলে দিচ্ছি। হ্যালো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রতীক মণ্ডল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। খাম চিহ্ন যেখানে, আমরা আছি সেখানে, খাম চিহ্ন যেখানে, আমরা আছি সেখানে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও। আর চাপালি অঞ্চলের নজরুল ভাই দুজন জয়েনিং করেছেন একসঙ্গে। হ্যালো, বক্তব্য এখানেই শেষ হয়ে গিয়েছে। একটা শুধু কথা মাথায় রাখবেন, আন্ডার অ্যাডজুডিকেশন একটা সমস্যা হচ্ছে, ডিলিট হচ্ছে। এটার জন্য আমরা আমাদের যারা উকিল আছে তাদেরকে লাগাচ্ছি। এখানে সন্দেশখালীতে আমাদের অ্যাডভোকেট পৃথ্বীরাজ বিশ্বাস আছে, সে মিনাখায় এখন কাজ করছে। এর নাম্বারও আপনারা নিয়ে রাখতে পারেন। যার কিছু কোনো আইনি সহায়তা লাগবে এসআইআর নিয়ে, আমরা আপনাদের কথা দিচ্ছি বিনা মূল্যে আমরা ব্যবস্থা করে দেবো। এখন একটা ছোট্ট জয়েনিং আছে, ভালো আছো মা? ছোট্ট জয়েনিং আছে, জয়েনিংয়ের পরেই আমি কিন্তু বেরিয়ে যাবো, নামাজের ব্যাপার আছে। তাড়াতাড়ি করো। উনি বারবার বলছিলেন আমি এই রাজনৈতিক প্রেক্ষাপটের মানুষ নই, তাই না? আচ্ছা, সব দল খেলার জন্য প্লেয়ার নামিয়েছে, আমরা কি প্লেয়ার নামিয়েছি? আমরা রেফারি নামিয়েছি, আমরা রেফারি নামিয়েছি, আমরা প্লেয়ার নামিনি। আমাদের প্লেয়ার খেলবে না, কার্ড দেখাবে। তো আমাদের প্লেয়ার খেলা জানে না, সত্যি জানে না, ও খেলবে না, ও কার্ডটা দেখাবে, কাকে কাকে বার করবে ঠিক করে দেবে। ঠিক আছে, যাই হোক, এসআইআর এর যে ব্যাপারটা হচ্ছে, এটা কোনো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এ দেশ আমার, এ মাটি আমার, আর লড়াইটাও আমারই হবে। তো আমার লড়াই আমি বুঝে নেব, পারবো তো বুঝে নিতে? এসআইআরে প্রথমে ওরা যেটা করলো, ইয়ারোদের বিডিও অফিসে রেখে আমাদের একটা হিয়ারিং করালো, এবং সেই হিয়ারিংয়ের মাধ্যমে ওরা কার নাম আন্ডার অ্যাডজুডিকেটেড রাখলো, কাউকে ডিলিট করলো। তারপরে ওরা একটা হিয়ারিং করলো, করার পরে আবার সেকেন্ড লিস্ট আনালো, যেখানে আমরা দেখলাম বেশ কিছু নাম বাদ হয়ে গেছে। আমরা সবাই খুব ভীত হয়ে গেলাম, কি ব্যাপার, আমাদের আর নাম নেই, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমি বলছি আপনাদের, কারো কিছু হবে না। এই সরকারটা আসলে ভোট দিতে দেবে না কিছু মানুষকে, তাই এই পরিকল্পনা। আপনারা যারা বিডিও অফিসে ইয়ারোর কাছে যা যা কাগজ জমা দিয়েছিলেন, ওই কাগজগুলোর জেরক্স একটা করে সেট সবার কাছে রেখে দিন। আমাদের কাছে একটা অ্যাপিলের ফরমেশন চলে এসছে, ওই অ্যাপিলটা করা হবে। কিন্তু জেনে রাখুন, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, যে অর্ডারে বলা হয়েছে যদি অ্যাপিল করতে হয় তাহলে ইয়ারও আপনাকে যে বাদ দিয়েছে তার জন্য রিজন দিতে হবে, মানে অর্ডার কপি দিতে হবে। কিন্তু মজার ব্যাপার, ইয়ারোরা যাকে বাদ দিয়েছে তাকে শুধু নো লিখে দিয়েছে। তাহলে অর্ডার শিটে কি আছে? শুধু নো। তাহলে বোঝা যাচ্ছে না ওকে কেন বাদ দিয়েছে। তাহলে আপনি অর্ডার কপি পাবেন না, আপনি অর্ডার কপি না পেলে আপনি অ্যাপিলে যেতে পারবেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যদি কাউকে রাখেন তাকে 100 ওয়ার্ডের মধ্যে কারণ দর্শাবেন। ইয়ারোরা যার নাম রেখেছে তার এগেনস্টে একটা করে 100 নামের লিস্ট করেছে, মানে 100টা ওয়ার্ডে লিখেছে কেন ওই লোকটা এসআইআর পাস করে ভোটার লিস্টে নাম এলো, সেটা লেখা আছে। কিন্তু যাকে বাদ দিয়েছে তার ব্যাপারে ইয়ারোরা কিছু লেখেনি। ফলে যাদের নাম লিস্টে নেই তাহলে তাদের ব্যাপারে কোনো অর্ডার আছে কি? কোনো অর্ডার আছে? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সুপ্রিম কোর্ট বলেছিল
ইয়ারোরা যাদের হেয়ারিং করবে সেই হেয়ারিংয়ে যদি কারুর নাম বাদ দেয়, কেন বাদ দিচ্ছে সেটা একটা জায়গায় লিখে রাখতে হবে, সেটা একটা অর্ডার হবে। এই অর্ডারটাকে নিয়ে আপনার কাগজগুলো নিয়ে আপনি অ্যাপিলে যেতে পারবেন। কিন্তু মজার ব্যাপার, কারো এই ব্যাপারে কোনো অর্ডার নেই, প্রত্যেকটা অর্ডারে নো লেখা আছে। আর এই নোটা লিখেছিল কারা? ইয়ারোরা। ইয়ারোরা কার দ্বারা অ্যাপয়েন্ট হয়েছিল? রাজ্য সরকারের দ্বারা। কথা বুঝতে পারছেন আমার কথাটা বুঝতে পারছেন? ফলে আপনারা যে অ্যাপিলে যাবেন, আপনাদের কারুর অ্যাপিল গ্রান্টি হবে না, প্রথম কথা। সেকেন্ড কথা, আপনারা অ্যাপিল করবেন কোথায় সেই জায়গা নির্দিষ্ট নয়। তো সারা মানুষ সমস্তভাবে বিব্রত করতে থাকবে, আপনারা বিব্রত হবেন না, আপনারা আপনাদের জায়গায় চুপচাপ থাকুন। রাজ্য সরকার একটা চেষ্টা করছে, জোকাতে নাকি তারা একটা ব্যবস্থা করেছে, যেটা আমি আমার বক্তৃতার সময় বলেছি। জোকাতে 19টা বেঞ্চের একটা অ্যাপিল বেঞ্চ তৈরি হবে, যেখানে এই মানুষদের ভোটার লিস্ট তৈরি হবে বা ঠিক হবে বা হেয়ারিং হবে। কিন্তু ওই হেয়ারিং হওয়ার ব্যাপারটাও খুব ধোঁয়াশার মধ্যে আছে না? তাহলে এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনারা বলুন তো, এই ভোট দেওয়া উচিত? আমার তো মনে হয় ভোট বয়কট করা উচিত, পুরো রাজ্য জুড়ে ভোটটা বয়কট করা উচিত। আমরা গেছিলাম, আমি, ভাইজান এবং আর একজন, আমরা ইলেকশন কমিশনে গেছিলাম রাজ্য সরকারের। তারা কিন্তু বলেছিল ইলেকশন কমিশনের হাতে এই ব্যাপারে কিছু নেই, কারণ কোনো ইলেকশন কমিশন কাউকে বাদ দিতে পারে না, সে ভারতীয় কি ভারতীয় নয় বলে। তাহলে এই বাদ দেওয়া কাজটা করলো কারা? এই বাদ দিল কারা? টিএমসি সরকার তার বিডিও আর ইয়ারোদের দ্বারা এই নামগুলো বাদ দিল। কিন্তু যে বাদটা দিল তার কারণও বলেনি। তাই আমি চাই এই সমস্যা যত তাড়াতাড়ি রাজ্য সরকার পারবে মেটাবে, আর না হয় খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকে তাদের নিজস্ব ব্লকে গিয়ে ধর্নায় বসবো তাদের অর্ডারের জন্যে। কেন অর্ডারের জন্যে? যে আমাকে বাদ দিয়েছো, কি কারণ সেটা লিখিত আমাকে দাও। কি জন্যে বসবো বিডিও অফিসগুলোতে? যখন এরা সবাই নিজের নমিনেশন জমা দিয়ে তাড়াতাড়ি ভোট কভার করে সরকার চেঞ্জ করতে চাইবে বা সরকারকে আনতে চাইবে, সেই সময় এই ভোটকে বন্ধ করা দরকার কি দরকার নয়? না হলে এই টালমাটালের মধ্যে কিন্তু ভোট হয়ে যাবে, এবং সেই ভোটের ফায়দা কে নেবে, কিভাবে নেবে আপনারা জানেন। তাহলে কিন্তু আবার একতন্ত্র ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। আপনারা কি সেটা চান? তাহলে আপনারা মানসিকভাবে তৈরি হন। আর আমি রাজ্য সরকারকে এই মঞ্চ থেকে বলতে চাইছি, যদি আপনি 7 তারিখ 8 তারিখের মধ্যে এর একটা নির্দিষ্ট ব্যবস্থা না করেন, পুরো রাজ্য জুড়ে আমরা ভাইজানের নেতৃত্বে প্রত্যেকটা বিডিও অফিসে ওই অর্ডারের জন্য ধর্নায় বসবো বা প্রতিবাদে যাব। না হলে এই মানুষগুলোকে একবার এদিক করতে ভোটটা পার করে দেবে, কিন্তু কেউ বাদ যাবে না। পিপল প্রোটেকশন অ্যাক্টে আপনাকে কেউ ডিটেনশন ক্যাম্পে নেবে না, ভয় দেখাচ্ছে। আমার রাজ্যে প্রায় 2 লক্ষের বেশি বিহারি আছে, আর আমার রাজ্য থেকে মাত্র 20,000 মানুষ বাইরে কাজ করতে যায়। তা যদি আমরা এটা পাল্টাপাল্টি করে নিই, আমার রাজ্যে কারুর কাজের অভাব হবে না। এই নন বেঙ্গলিগুলোকে ঢুকিয়েছে কারা ঢুকিয়েছে? বিজেপি সরকার। কে ঢুকিয়েছে? বিজেপি সরকার আর টিএমসি সরকার মিলিতভাবে। টিএমসি হলো বিজেপির বাচ্চা, ওর জন্ম দেওয়া বাচ্চা, ঠিক আছে? ও ওখান থেকে মানে মাতৃত্ব দিয়ে ছেড়ে দেয়, এখানে এসে ও বাচ্চা বাড়ে। তাই আমরা দল ফেরত, চোর, বাটপার, চালচোর, উনি ভোটে দাঁড়িয়েছেন, কি নাম? জ্যোতিপ্রিয় মল্লিক। ওনাকে নাকি ভোটে দাঁড় করিয়েছে, উনি নাকি ভোটে জিতবে। ভাবা যায়? আমার রাজ্যের এত দৈন্য দশা যে প্রার্থী নেই, ওদের 72টা এমএলএ কে বাদ দিয়েছে, কারণ ওদের 72টা চোর, ওরা উজে গেছে, মানে ওরাই ধরে নিয়েছে 72টা চোর, তাই 72টাকে বাদ দিয়েছে, নতুন লোককে দিয়েছে কি না? তাহলে ওই 72টা যে চোর, ওরাই বলে দিল, আমরা বলিনি।
আমাদের তো একটা ওই রোগা পাটকা মানুষ সহ্য করতে পারছে না কেন? এই একটা মানুষ বিধানসভায়, ওই রোগা মানুষটা, একটা ছোট্ট মানুষ, ওই রোগা মানুষটার ভারী নিতে পারছে না। মমতার ভাইপোর গা দিয়ে তো তেল গড়ায়, উনি নাকি হেলিকপ্টারের আসেন, আর আমার ভাই তো মাঠে ময়দানে কি না? হ্যাঁ, তা উনি উড়ে এসে কি দেখছেন? আসলে উনি স্থলপথে আসতে ভয় পাচ্ছেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা পথ এখন আইএসএফ এর পতাকায় মুড়ে গেছে। ও কোন পথে যাবে ভেবে পাচ্ছে না, তাই ও আকাশপথ ধরেছে। আর ওই আকাশপথে বসে আছে কে? আমার নরেন্দ্র মোদী, যে বলছে তুমি মহাকাশে গিয়ে হালুয়াটা কেমন খেলে, বলেছিল না বলেনি? মানে আমার রাজ্য সরকার আর কেন্দ্র সরকার মিলিতভাবে আমাদেরকে বোকা বানাতে 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 এমন জায়গায় পড়ে গেছে, নিজেরা আর বুঝতে পারছে না আর কি বলবেন আর কি করবেন। তাই তো আমাদের সামনে 26শে ইলেকশনে ভাইজান ক্লোন হয়ে জন্মাবে কি জন্মাবে না? হাজার হাজার ভাইজান জন্মাবে, এবং বিধানসভায় আমাদের এবং বামেদের সমর্থিত যতগুলো প্রার্থী আমরা সার্বিকভাবে চেষ্টা করব সমস্ত বিধানসভা থেকে তাদেরকে সার্বিক জয়যুক্ত করে বিধানসভায় পাঠাতে পারবেন কি পারবেন না? আর যদি সন্দেশখালী মিনাখায় আমরা প্রতিনিধি পাঠাতে পারি বিধানসভায়, কথা দিচ্ছি এই ঘাটে, আমাদের এটা তো নদীমাতৃক দেশ, প্রত্যেকটা ঘাট কোটি কোটি টাকার ব্যবসা করে বিডিওকে নিয়ে, ঠিক না ভুল? একটা মাছের ব্যাগ পার হতে দেয় না, একটা মানুষের বিয়ের ঘাট পার হতে দেয় না। এই ঘাটগুলো বিডিওর দ্বারা তারা ব্যবসা করে যাচ্ছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন। আমরা ওই ঘাট ওদের থেকে কেড়ে মানুষের হাতে তুলে দেব। কথা দিলাম, যদি সন্দেশখালী আর মিনাখা ভাইজানের হাত শক্ত করে বিধানসভায় পাঠায়, ভাইজান সন্দেশখালীর নদী, সন্দেশখালীর মানুষকে ফিরিয়ে দেবে, সন্দেশখালীর ঘাট, সন্দেশখালীর মানুষকে ফিরিয়ে দেবে, সন্দেশখালীর মৎস্যজীবীদের তাদের অধিকার ফিরিয়ে দেবে, সন্দেশখালীর ব্যবসায়ীদের তাদের অধিকার ফিরিয়ে দেবে। পারবেন কি পারবেন না ভাইজানের হাত শক্ত করতে? তো এসআইআর নিয়ে আর কারো কোনো বিশেষ বক্তব্য আছে কি? আপনারা কেউ ব্যস্ত হবেন না, সারাদিকে ছুটোছুটি করবেন না। আপনারা ইয়ারোদের কাছে যে কাগজগুলো জমা দিয়েছিলেন ঠিক ওই কাগজগুলোর একটা জেরক্স কপি রেখে দেবেন। আমাদের প্রতিনিধিরা ব্লক বা পাড়া ওয়াইজ সেগুলোকে নিয়ে আমরা অ্যাপিলের একটা ফরম্যাট রেডি করেছি, সেই ফরম্যাট সহ আমরা জমা করাবো, এবং সেই ক্ষেত্রে কাউকে এক পয়সা খরচ করতে হবে না। আমাদের কোনো আইনজীবী ওদের আইনজীবীদের মতো কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নেয় না। আমরা আমাদের কেউ জেলে গেলে বা আইনি সমস্যায় পড়লে তাকে আমরা মালা দিয়ে ফিরে আনি। ভাইজান বলেছেন না বলেননি? যে যাবে জেলে আমরা তার জন্য মালা রেডি রাখি, আর ওদের দলে যে যায় জেলে সে দল থেকেই বাদ হয়ে যায়। পার্থ জেল থেকে ফিরে টিকিট আর পেল না, বাদ হয়েছে। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কটা ছেলে আজকে জেলে গেছে, প্রত্যেকটা ছেলে মালা গলায় সসম্মানে ফিরে এসছে। তো একমাত্র এই টিএমসি সরকার আর বিজেপি সরকারের বিরুদ্ধে যদি কেউ সত্যি সত্যি লড়াই করতে পারে বা লড়াইয়ের কথা ভাবতে পারে, চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে, তার নাম কি? একটু জোরে, ওরে আমার গলা ভেঙে গেছে, তোরা বল, সব দিকে বল। সারা আজকের যে জনজোয়ার মানুষ দেখলো সন্দেশখালী এবং মিনাখা বিধানসভার, এটা কি ছিল? একটা ট্রেলার ছিল, এটা আগ্নেয়গিরির মুখ ছিল, ভেতরে লাভা আছে, বেরোবে, আসছে, প্রায় এসে গেছে, চিন্তা করার দরকার নেই। তো আমাদের প্রতিটা কর্মী, প্রতিটা যারা আমাদেরকে সমর্থন করছেন, প্রতিটা মানুষকে এসআইআর নিয়ে আর কোনো সমস্যা নেই। তো কেউ হুড়ুড়ি করবেন না, হয় আমরা ভোট দেবো না হয় দেবো না। যদি না দিতে পারি বুঝে নেব, আর যদি দিতে পারি সালা হারিয়ে দেব। যদি দিতে পারি হারিয়ে দেব, আর যদি না দিতে পারি বুঝে নেব, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন। আমরা লড়াই থেকে সরবো না। তাহলে আমরা প্লেয়ার দিইনি, আমরা দিলাম কি?
রেফারি। জেনে রাখো শুভেন্দু অধিকারী, জেনে রাখো মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা রেফারি নামিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে বিধানসভা ইলেকশনে এই বোধহয় প্রথম কোনো রেফারি মাঠে নেমেছে। এতদিন খেলা তো রেফারি ছাড়া হয়েছে, এবার হবে রেফারি দিয়ে। আমাদের রেফারি ইংল্যান্ড ফিরত, ইংল্যান্ডে উনি গেছিলেন, জানো কি তোমরা? জানো তোমরা? এটা দেশের সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আমাদের সারা রাজ্য জেনে গেছে সন্দেশখালী চোরের জায়গা, জানেন তো? তা সারা দেশকে জানাতে হবে আমার দেশে রেফারি আছে, আমার রাজ্যে, আমার জেলায়, আমার ব্লকে, আমার বিধানসভায় একজন রেফারি আছে, আমরা পাঠাচ্ছি, তোমরা রেডি থাকো তার হিসাব নিয়ে। কি চাই? লাল কার্ড আমরা সবাই মিলে দেব। সব থেকে বড় লাল কার্ডটা দেবো কাকে? দিদিমণিকে। সব থেকে বড় লাল কার্ডটা কাকে দেব? কে দেবে? প্রতীক মণ্ডল আমাদের হয়ে আমরা তুলে দেব প্রত্যেকটা একটা করে কার্ড, প্রত্যেকের একটা কার্ড ওনার হাতে তুলে দেব। কিসের মাধ্যমে? ইলেকট্রাল ভোটের মাধ্যমে। এবং সেই প্রতিটা কার্ড যখন এক জায়গায় হবে, কত বড় কার্ড হবে? কত বড় কার্ড হবে? শুনেছি ভাইপোর বাড়ি নাকি একটা 1 কোটি টাকা দামে ঝাড় আছে, সেটা ঠিক করতে টেন্ডার দেওয়া হয়, জানেন কি আপনারা? আর আমরা প্রতীক বাবুর হাতে যে কার্ড দেব, সেই কার্ড আর কখনো সারাইও হবে না, ভাঙবেও না, একবার ঢুকে গেলে আর বেরোবে না। মানে উত্তম কুমারের একটা কথা কদিন আগে বলছেন না একজন বক্তা, উত্তম কুমারের একটা সিনেমা আছে ধন্যী মেয়ে, জানেন আপনারা? ধন্যী মেয়ে সিনেমার একটা বিখ্যাত ডায়লগ, আমি তোমার জীবনের গোলে যে বল ঢুকিয়ে দিলাম, তুমি চেষ্টা করলেও বের করতে পারবা না। কি বলতেস? বলতে তোমার জীবনের গোলে যে বল ঢুকিয়ে দিলাম, তুমি চেষ্টা করলেও তারে আর বের করতে পারবা না। তো যাই হোক, সমস্যা সবার মিটেছে, ভাই প্রায় এসে গেছেন, আমরা তুলে দিচ্ছি মাইক্রোফোন। সবাই রেস্ট হবেন, কিন্তু কেউ বিব্রত করবেন না, বিশৃঙ্খলতা করবেন না। আমরা তৃণমূল নই, কিন্তু কেউ বিশৃঙ্খলতা করবেন না। আমি প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ করব, আমাদের ছোট ভাইজান ঢুকছেন, রাস্তাটা একটু যদি দয়া করে